সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। কালকে আল নাসের বনাম গোয়ার খেলাটা আশা করি সমস্ত ফুটবল লাভার্স যারা আছে তারা ম্যাচটা দেখেছেন এবং একটা অসাধারণ পর্যায়ে গোয়া নিজেকে নিয়ে চলে গেল। প্রথম হয়তো বলা যেতে পারে যে 30-35 মিনিট একটা জড়তা গোয়ার খেলায় লক্ষ্য করা গেছে, কিন্তু 40 মিনিট নাগাদ যখন ব্রাইসন গোলটা শোধ দিল 2-0 হয়ে যাওয়ার পর, যখন 2-1 করলো, তারপর থেকে গোয়া আস্তে আস্তে ম্যাচে ফিরলো এবং কি অসাধারণ লড়াই একটা গোয়া আমাদেরকে উপহার দিল, যার জন্য সত্যি বলছি একদম মাথা উঁচু হয়ে গেছে, কলার তুলে ঘুরতে ইচ্ছা করছে এবং যেটা বলে বাংলায় ছাতি পুরো একদম চড়া হয়ে গেছে। সবাই জানে যে ভারতীয় ফুটবলের সাথে পশ্চিম এশিয়ার দেশগুলো ফুটবলে ফারাক কতটা। ইরানের সাথে যদি বলি, একটা স্ট্রেট কাট 3-0 গোলের ফারাক আছে এবং এটা আজ থেকে না, 80 দশক থেকে, যখন সুদীপ চ্যাটার্জি ভারতের ক্যাপ্টেন ছিল তখন ভারতবর্ষ ইরানের কাছে 3-0 গোলে হেরেছিল। গোলে তনুয়া ছিল, আমি খেলা দেখতে গেছিলাম সন্ডে। যে ডিফারেন্সটা আছে সবাই জানে এবং বিশাল অর্থ তাদের কাছে আছে, খুব ভালো ভালো প্লেয়ার সাইনিং আছে, বিশাল বাজেট। আমাদের কাছে কিছু নেই, আমরা খুব সামান্য জিনিসটা টাকা পয়সা নিয়ে একটা দল করি এবং ফুটবলটা খেলি, আনন্দ করি, ফুটবলটাকে উপভোগ করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে খেলার মাঠে তো ওই সুযোগটা আছে যে যেখানে ধনী পয়সাওয়ালা বা কোনো কাস্ট দেখা হয় না, খেলার মাঠে কি কে খেলছে সেটাই হচ্ছে আসল ব্যাপার। সেই জায়গাটাতে গোয়া কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমরা সব দিক থেকে পিছিয়ে থেকেও যে আমরা ফুটবলটা খেললাম সেটা ভারতবর্ষে মনে রাখবে। এবং সত্যি বলছি, অনেকদিন ভারতের যারা ফুটবল প্রেমী আছে তারা কিন্তু এই গোয়ার লড়াইটাকে একদম মনে রাখবে এবং এটা খুব সম্মানজনক ফলাফল। এটা আল নাসেরের টিমের সাথে আমি 2-1 ম্যাচটা শেষ করলাম, সত্যি খুব ভালো। দেখুন, 3টে ম্যাচই গোয়া হেরেছে। ঘরে মাঠে 2টো হয়ে গেল, একটা অ্যাওয়ে খেলতে গেছিল সেটাতেও হেরেছে। কিন্তু কেউ কি গোয়ার ব্যাপারে বাজে কিছু কমেন্ট করছে? যে গোয়া কি খেললো, গোয়া হেরে গেল, গোয়া 2 গোল সবকটা টিমের কাছে 2 গোল খেয়েছে, অ্যাওয়েতে 2 গোল, ঘরে মাঠে 2 গোল, এখানে 2-1, সেটা কি কেউ বলছে? সবাই এটাই বলছে, আরে গোয়া কি ফাইট করলো, মন জয় করে নিল। এই জিনিসটাই তো আমরা মোহনবাগানীরা চেয়েছিলাম। আমরা কি বলেছিলাম যে ভাই তুমি ইরানে যাও, ইরানে গিয়ে সাপাহান এফসি কে তুমি 3 গোল 4 গোলে হারিয়ে আসো। আমরা তো চেয়েছি ভাই ফুটবল দল মোহনবাগান এরকম একটা ঐতিহাসিক দল, 136 বছরের দল, যে দল যবে থেকে সৃষ্টি হয়েছে সেই উদাহরণে সৃষ্টি করে আসে। সে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয় সমস্ত দলের কাছে, ভারতবর্ষের সমস্ত দলের কাছে, যে আমরা এটা করেছি, তোমরাও পারবে, তোমরাও এইভাবে নিজেদেরকে উপর দিকে আস্তে আস্তে নিয়ে এসো। কিন্তু এই ম্যানেজমেন্টের আন্ডারে যেটা আমরা সেট করলাম, একটা লজ্জার রেকর্ড আমরা সেট করলাম। আমরা মাঠ থেকে পালিয়ে গেলাম। হতে পারে সামনে কারণটা যা খুশি হতে পারে, যে হ্যাঁ সিকিউরিটি অভাব ছিল, এই ওই ইন্স্যুরেন্স এনা তেনা, কিন্তু সত্যি কথা বলতে কি আমরা আন্তরিক ছিলাম না। এমবিএসজি ম্যানেজমেন্ট কিন্তু আন্তরিক ছিল না। যদি খেলার জন্য মানুষ আকুল হতো, আন্তরিক হতো, কোনোভাবে একটা না একটা রাস্তা ঠিক বেরোত, কিন্তু সেই জিনিসটা আমরা চাইনি। এফকে আহালের সাথে এরকম একটা খুব কি বলবো, একটা বাজে পারফরমেন্স, 1-0 গোলে হেরে যাওয়া, আর তারপরেই ডিসিশন নেওয়া যে আমরা খেলবো না, মানে এটা ঠিক মেনে নেওয়া যায় না। কি হলো, আমরা একটা সময় রাজীব গান্ধী তার একটা ভাষণে বলেছিলেন, ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া, তৎকালীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রিয়রঞ্জন দাসবংশী, উনিও বলেছিলেন জাতীয় ক্লাব। এই জাতীয় ক্লাবটা আমরা গত বছর অব্দিও নিজেদেরকে ভাবতাম, সেই জায়গা থেকে এমবিএসজি ম্যানেজমেন্ট আমাদেরকে নিয়ে এলো জাতীয় লজ্জায়। ইন্টারন্যাশনালি ট্রোল হচ্ছে ভারতবর্ষের সমস্ত জায়গায়। এবার যখনই যেখানে মোহনবাগান খেলতে যাবে ট্রোল তো হবেই এবং এই ইস্যুটাতেই হবে। সবাই এটা বলবে যে হ্যাঁ তোমরা জিততে পারো, আমরা কিন্তু পালাই না, আমরা কিন্তু ম্যাচ খেলি, তোমরা তো পালাও। এই যে দাগটা লেগে গেল না। আর তারপরে এই গোয়ার পারফরমেন্স অসাধারণ অসাধারণ। আরে আমি পালাবো কেন? আমি ঠিক আছে, আমার যদি ফরেনার নাই, যদি আমি আমার দেশীয় টিম নিয়ে লড়াই করতাম, 3 গোল 4 গোল 5 গোল খেতাম, ঠিক আছে, কিন্তু
অ্যাটেন্ডেন্স তো থাকতো, আমি তো অ্যাটেন্ড করতাম, খেলতাম। আমি এরম ভাবে কেন বেরিয়ে আসবো জানি না, মানে খুব খুব লজ্জার ব্যাপার। দেখুন, আজ থেকে 10 বছর আগে আহ, অনেক একটা স্বপ্ন দেখিয়ে, আশা ভরসা দেখিয়ে আহ, এই ইন্ডিয়ান সুপার লিগ খুব ঢাকঢোল পিটিয়ে স্টার্ট হয়েছিল। অবশ্য শুরু হয়েছিল ঢাকঢোল পিটিয়ে বলবো না, শুরু হয়েছিল পিছনের দরজা দিয়ে। মানে যে এটা একটা বিনোদনমূলক ব্যাপার, এটাতে ফুটবলকে জনপ্রিয় করার চেষ্টা, হ্যাঁ এইরকম আর কি। সেটাতে করে হঠাৎ করে কি হলো, 3-4 বছর পরে আমরা দেখলাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলল যে, 3-4 বছর পরে না, 5 বছর পরে 19 থেকে হয়ে গেল এটাই দেশের 1 নম্বর টিম, মানে 1 নম্বর লিগ। এবং এখান থেকেই যে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে, ACL2-তে বা AFCর যে থার্ড টায়ারের টুর্নামেন্ট হয়, এখান থেকেই যাবে। তো সেই সময় যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, তিনি একজন শিল্পপতি ছিলেন। তিনি এক শিল্পগোষ্ঠীর হাতে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎকে তুলে দিয়েছিলেন। আমি জানি না যে এর পেছনে কোনো ব্যবসায়িক স্বার্থ ছিল কিনা। সেই যে শিল্পপতি মানুষটি ছিলেন, তিনি ব্যবসায়িকভাবে কোনো কিছু লাভবান হয়েছিলেন কি আমার জানা নেই। হয়তো পরবর্তীকালে যদি তদন্ত হয় তাহলে হয়তো বেরিয়ে আসবে। এতে হলো কি, আমরা কতগুলো টুর্নামেন্ট হারালাম। ফেডারেশন কাপ উঠে গেল, রবার্টস কাপ উঠে গেল, বর্দলি ট্রফি, কলিঙ্গ কাপ, এরকম অনেক ছোট ছোট খেলা হতো, টুর্নামেন্ট হতো, DCM, সেগুলো সব উঠে গেল। ডুরান্টকে তুলতে পারেনি, তার কারণ হচ্ছে ডুরান্ট তো সেনাবাহিনী, সেখানে তার চালাকিবাজি ধান্দাবাজি চলবে না। সেই টুর্নামেন্টটা মোটামুটি একটা তার নিজস্ব মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলে আসছে। এতগুলো আমরা টুর্নামেন্ট হারালাম। যে দলগুলো মানে প্রায় নিঃস্বার্থভাবে, তখন তো অত প্রফেশনালিজম ছিল না, ভারতবর্ষকে সেবা করে এসছে, ভারতবর্ষের ফুটবলকে আওয়াজ, ভারতবর্ষের ফুটবলের আওয়াজ হয়ে থেকেছে, সমর্থকদের হৃদয়ে থেকেছে, ভারতবর্ষের ফুটবলকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেই টিমগুলো আস্তে আস্তে হারিয়ে গেল। হারিয়ে গেল বলবো না, তাদেরকে মানে একদম পুঁটি চিপে মেরে দেওয়া হলো। যেমন টেম্পো, চার্চিল ব্রাদার্স, সোসা গোয়া, এই ধরনের আরো তখন যে সমস্ত টিমগুলো আই লিগ খেলতো, সেই টিমগুলোকে একদম জবরদস্তি মেরে দেওয়া হলো। আচ্ছা বলুন তো, এক ভদ্রলোকের ছেলে, তার খুব পয়সা আছে, সে যদি ডাক্তারি পড়তে পারে, আর একজনের ছেলে বা মেয়ে তার পয়সা নেই, এরকম তো আমরা খবরের কাগজে পড়ি যে ভ্যান রিক্সা টানে, তার ছেলে মেয়ে মেডিকেলে পড়েছে, সে কোনো রকমের টাকা পয়সা জোগাড় করে মেডিকেলে পড়াবার চেষ্টা করছে। তা আমাদের দেশে হঠাৎ এরকম একটা গরিব দেশের নিয়ম কেন করে দেওয়া হলো যে ভাই, তুমি যদি টপ টারে খেলো, আগে তোমাকে তো 15 কোটি টাকা দিতে হবে, তারপরে তুমি টিম করো, যা করো খরচা তোমার সবকিছু। এটা কটা লোক পারবে? আর এই জিনিসটা করার ফলে আমরা কি ফুটবলকে আরো একদম কাছে আনার বদলে ঠেলে দূরে সরালাম না? এতগুলো দল মরে গেল, এত টুর্নামেন্ট চলে গেল, এত জাস্ট 12টা একটা একটা এত বড় দেশ ভারতবর্ষ, একটা বিশাল দেশ, প্রতিটা জোনে তাদের মানে ব্যবহার, কালচার সবকিছু আলাদা। সেখানে মাত্র 13টা কি 14টা টিম মিলে টপ টায়ারে খেলবে, এটা কখনো হতে পারে? এতে কি হচ্ছে, সব মিলিয়ে যে ছেলেগুলো সুযোগ পাওয়ার কথা ছিল, সেই ছেলেগুলো সেই পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। আই লিগে যারা দল চালাচ্ছে, তারা তো একটা টাকা খরচা করতে, সে যত কমই হোক, তারা ভাবছে যে আমি আই লিগে খরচা করে আমার লাভ কি আছে, সিরিয়াসলি ফুটবলটা খেলে আমার লাভ কি আছে, আমাকে তো, আমি যদি চ্যাম্পিয়নও হই আমাকে তো ঢুকতে দেবে না, আমাকে তো সেই টাকাটা দিতে হবে। এখন অবশ্য যারা চ্যাম্পিয়ন হয়ে আসছে তাদেরকে ওই ক্যাপিটাল, ওই ফিটা, এন্ট্রি ফি যেটা আছে সেটা দিতে হচ্ছে না, এটা একটা ভালো দিক। আশা করি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আরো টিমকে নেবে। এবং সত্যি কথা বলতে কি, 20-22টা আমাদের ভারতবর্ষের যা আকার আয়তন, 20-22টা দল ছাড়া কিন্তু টপ টায়ারের লিগ হতে পারে না। প্রচুর ছেলে এতে সুযোগ পাবে, খেলবে। যেমন আন্ডার 17-এর ছেলেগুলো এত ভালো খেলছে, এত টুর্নামেন্ট খেলছে, এরপরে কি হবে, এই ISL এ কিছু টিম তাদেরকে নেবে এবং এই বেঞ্চে বসে বসে তাদের 12টা বাজিয়ে দেবে, যেরকম চলছে। কারণ একটা এজেন্ট রাজের ব্যাপার তো চলছে, আমরা সবাই জানি যে অমুক অমুক এজেন্টের যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা ভারতীয় টিমও খেলবে, ISL-এও ভালো টিম পাবো, আর ভারতীয় টিমেও চান্স পাবো, মানে এরকমই তাদেরকে অফার দেওয়া হয়। এবং সেইভাবেই ভারতীয় টিম কিন্তু আপাতত অব্দি যা শুনেছি সেরকম ভাবেই সিলেক্ট হচ্ছে। কারণ কি ক্রিটেরিয়াতে সিলেক্ট হয় সেটা তো জানি না,
অবভিয়াসলি এবার খালিদ জামিল এসছে, আশা করছি এই জায়গাটা একটু চেঞ্জ হবে। উনিই তো খেলা জানেন, খেলা বোঝেন, ওনার ধ্যান জ্ঞান সবকিছুই ফুটবল নিয়ে। তো অন্যান্য টিমের ব্যাপারে উনি খবর রাখেন এবং সত্যি প্রকৃত যারা ভালো খেলে তাদের নিশ্চয়ই তিনি টিমে চান্স দেবেন, এজেন্ট রাজ সরিয়ে, এজেন্ট রাজের বাইরেই। ঠিক সিমিলারলি দেখুন আমাদের দলকেও যখন 2019 সালে, আমাদের দল মানে অবশ্যই আমি মোহনবাগানের কথা বলছি, যখন তুলে দেওয়া হলো একটা শিল্প গোষ্ঠীর হাতে, সেখানেও জানি না যে যে বা যারা শর্ত সাইন করেছিল বা কে করেছিল, ব্যবসায়িক দিক থেকে তারা কোনো লাভবান হয়েছিল কিনা বা কিছু, এটাও তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি কিছু বলতে পারবো না। কিন্তু কি এমন চুক্তি করা হয়েছিল যে সেই চুক্তিটা বাইরে আসছে না? কিভাবে দল গঠন হয়, কিভাবে চিন্তা ভাবনা হয়, কারা টিমে খেলবে, একটা দল সারা বছরে কি বিষয়ের উপর ফোকাস করবে, ট্রফি কেন আসে না আমাদের এতে ক্লাবে, এই ব্যাপারগুলো নিশ্চয়ই সেখানে চুক্তিটা যদি প্রকাশ হয়, সর্বোপরি হচ্ছে চুক্তি কেন প্রকাশ হচ্ছে, এটা খুব মানে ধোঁয়াশার ব্যাপার। এবং জানি না ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি। তবে হ্যাঁ, আমরা আশায় বুক বাঁধতেই পারি, সেটা হচ্ছে যে আন্ডার 17 যে দলটা খেলেছে, দুর্দাংশ খেলেছে, সেই ছেলেগুলো সব ভালো খেলুক, আরো ভালো ভালো জায়গায় তারা নিজের প্রতিভার প্রতি সুবিচার করুক, করার সুযোগ পাক, এই জিনিসটা বলবো। এবং অবশ্যই ভবিষ্যতে আমরা আপনারা যারা মোটামুটি এখন প্রায় বার্ধক্যের দিকে এগিয়ে চলেছি, তারা এই জিজ্ঞাসাটা করে যাব আমাদের ম্যানেজমেন্টের কাছে যে কেন তুমি পালালে, এই জাতীয় লজ্জাটা আমাদেরকে উপহার দিলে, এবং ভবিষ্যৎটা কি, তোমরা অ্যাকচুয়ালি কি চাইছো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আমাদের বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।